প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে এই 15তম ক্লাসে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ ক্লাসে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গভীর শোকের সহিত জানাচ্ছি যে ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল গত 6/8/2020 ইংরেজি তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। সকলের কাছে সেই দোয়া চেয়ে আজ এই ক্লাস শুরু করছি। সবাই তার আত্মার শান্তির জন্য দোয়া করবে। আজকের ক্লাসে স্বাগতম। পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য অনলাইনে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড 66762, ক্লাস নং হচ্ছে 15, অধ্যায় হচ্ছে 15, অর্থাৎ সিলেবাসের অধ্যায় হচ্ছে 12, অর্থাৎ আজকে সিলেবাসের 12তম অধ্যায়ের শেষ ক্লাস এবং সিলেবাসেরও আজকের শেষ ক্লাস। পরবর্তী ক্লাসগুলো যদি নিতে হয় তাহলে সেটা আমরা রিভিউ ক্লাস নিব আর কি। টপিকস: ক্যাথোড অসিলোস্কোপের অপারেশনের মূলনীতি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের জ্ঞাতব্য বিষয় ডিজিটাল অসিলোস্কোপের কার্যপ্রণালী। ক্যাথোড অসিলোস্কোপের দ্বারা ভোল্টেজ, কারেন্ট, ফেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ। সিআরও এর লিসাজাস প্যাটার্নের সাহায্যে ফেজ কোণ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ। ডিজিটাল অসিলোস্কোপের সুবিধা অসুবিধা, সিআরও এর ব্যবহার। আজকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একটা ডিজিটাল অসিলোস্কোপের অপারেশন টপিকস। ডিজিটাল অসিলোস্কোপ নিম্নলিখিত কম্পোনেন্টগুলো নিয়ে গঠিত। এক হচ্ছে অ্যাম্প্লিফায়ার, 2 হচ্ছে ডিজিটাইজার বা ডিজিটালাইজার, 3 হচ্ছে মেমোরি, 4 হচ্ছে অ্যানালাইজার সার্কিট, 5 হচ্ছে ওয়েভফর্ম রিকনস্ট্রাকশন, 6 হচ্ছে ট্রিগার সার্কিট, 7 হচ্ছে ক্লক, 5 হচ্ছে টাইম বেস সার্কিট, 9 হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার, 9 হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার হচ্ছে ওয়েভফর্ম কনস্ট্রাকশনের পর হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার এখানে সেট করা থাকে। আর হরিজন্টাল অ্যাম্প্লিফায়ার অর্থাৎ টাইম বেস সার্কিটের পর বা টাইম বেস জেনারেটরের পর একটা হরিজন্টাল অ্যাম্প্লিফায়ার দেওয়া হয় এবং আমরা হরিজন্টাল অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা সিআরটির এক্স প্লেটে এবং ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার থেকে সিআরটির ওয়াই প্লেটে আসবে সাপ্লাই প্রয়োগ করা হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যে ইনপুট সিগন্যালটা প্রয়োগ করব সেই ইনপুট সিগন্যালটা প্রথমে অ্যাম্প্লিফায়ার হয়ে প্রয়োজনীয় অ্যাম্প্লিফাই করবে। অ্যাম্প্লিফাই করার পর তারপরে ডিজিটাইজারে যাবে। ডিজিটাইজার হচ্ছে ডিজিটালাইজার, অর্থাৎ আমাদের যে ইনপুট সিগন্যালটা থাকবে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, সেই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করবে। এখানে একটা আমরা এডিসি লাগাতে পারি, এডিসি লাগানো থাকে। তো তারপরেই হচ্ছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটের হচ্ছে আমরা যে সিগন্যালটা প্রয়োগ করব সেটা মেমোরাইজ বা সংরক্ষণ করে রাখার ব্যবস্থা থাকে, যাতে পরবর্তীতে আমরা নির্দিষ্ট সময়ে পরে এসেও আমরা যে সিগন্যালটা আমরা প্রসেস করছিলাম বা কাজ করছিলাম সেটা ডাটাগুলো আমরা দেখতে পারি। তারপর হচ্ছে অ্যানালাইজার সার্কিট, অর্থাৎ যে সিগন্যাল থাকবে সিগন্যালের বিভিন্ন উপাদান এটা বিশ্লেষণ করে তারপরে ওয়েভ রিকনস্ট্রাকশন সার্কিটে দেয়। তার আগে একটা ডিএসি অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ
সার্কিট প্রয়োগ করা হয়, যাতে এই অ্যানালাইজার সার্কিট থেকে যে ডিজিটাল সিগন্যালটা আউটপুট হয় সেই ডিজিটাল সিগন্যালটা ওয়েব রিকনস্ট্রাকশনের ডিজিটাল সিগন্যালটা অ্যানালগ থেকে ডিজিটাল এডিসি হচ্ছে ডিজিটাল অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল পরিণত করে, আর এই অ্যানালাইজার সার্কিটের পরে বা অ্যানালাইজার সার্কিটের ভিতরেই একটা ডিএসসি দেওয়া থাকে, সেটা আবার অ্যানালগ সিগন্যালে পরিণত করে। সেই অ্যানালগ সিগন্যালটা আবার ওয়েব রিকনস্ট্রাকশন, অর্থাৎ এখানে ডিএসসি ব্যবহার করা যেতে পারে। সেখান থেকে আমাদের ভার্টিক্যাল প্লেটে যাওয়া হয়, ভার্টিক্যাল প্লেটের আগে একটা ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারে দেওয়া হয়। আর এক্স প্লেটে সটুথ ওয়েব প্রয়োগ করার জন্য আমাদের একটা টাইম বেস সার্কিট থাকে। আমরা অ্যানালগ সিআরটিতে বা সিআরওতে দেখেছি টাইম বেস সার্কিট থাকে। অ্যানালগ যে টাইম বেস সার্কিট বা টাইম বেস জেনারেটর চালু করার জন্য এই অ্যাম্পলিফায়ারের আউটপুট থেকে শুধু একটা ট্রিগার সার্কিটে প্রয়োগ করে, সেই ট্রিগার প্রয়োগ করলে পরেই সুইপ জেনারেটরটা বা টাইম বেস সার্কিটটা চালু হয়ে যাবে। কিন্তু ডিজিটাল সিগন্যালে, ডিজিটাল সিআরওতে আমাদের আলাদা একটা ক্লক পালস প্রয়োগ করতে হবে। সেই ক্লক পালস প্রয়োগ করলে এবং ট্রিগার সার্কিটের আউটপুট টাইম বেস সার্কিটে প্রয়োগ হলে তখন সেইটা সটুথ ওয়েভ তৈরি করবে এবং হরিজন্টাল অ্যাম্পলিফায়ার দ্বারা সেই সটুথ ওয়েভ এক্স প্লেটে যাবে। তাহলে এক্স প্লেটে সটুথ ওয়েভ প্রয়োগ হলো, আর ওয়াই প্লেটে হচ্ছে ইনপুট সিগন্যালটা প্রয়োগ হলো। তাহলে এই দুটোর সমন্বয়ে আমাদের আউটপুটে আমরা ইনপুট সিগন্যালটা প্রদর্শন করতে পারব। তাহলে এখানে অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে ইনপুট অ্যাম্পলিফাই করা, ডিজিটাইজারের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল রূপান্তরিত করা, মেমোরি ইউনিটের কাজ হচ্ছে সিগন্যালটাকে বা ডাটাটাকে মেমোরি করে রাখা বা সঞ্চয় করে রাখা, সেভ করে রাখা। অ্যানালাইজার সার্কিট হচ্ছে এটাকে অ্যানালাইসিস করে বিভিন্ন কম্পোনেন্টে অ্যানালাইসিস করবে, উপাদানে ভাগ করে ফেলবে। তারপর ওয়েব ফর রিকনস্ট্রাকশন, এটা ডিজিটাল টু অ্যানালগ করে তারপরে সেখানে আবার অরিজিনাল যে আমরা যদি সাইন ওয়েভ প্রয়োগ করি, সাইন ওয়েভ প্রয়োগ করে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারে যাবে, ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারে প্রয়োগ করা হবে। সেই ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার থেকে ওয়াই প্লেটে প্রয়োগ হবে। আর এদিকে ট্রিগার সার্কিট, অর্থাৎ অ্যাম্পলিফায়ারের ইনপুট অ্যাম্পলিফায়ারের আউটপুট থেকে ট্রিগার সার্কিটের প্রয়োগ হবে। সেই ট্রিগার সার্কিটের আউটপুটটা চলে যাবে আমাদের টাইম বেস সার্কিটে। সেই টাইম বেস সার্কিটের আবার একটা ক্লক পালস দিলে তখন এই টাইম বেস সার্কিটটা সটুথ ওয়েভ তৈরি করবে। সেই সটুথ ওয়েভ হরিজন্টাল অ্যাম্পলিফায়ার হয়ে সিআরটির এক্স প্লেটে প্রয়োগ হবে। তখন পর্দায় আমাদের ইনপুট ওয়েভটা দেখতে পাবো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে আমরা যে সার্কিটটা পড়লাম, অ্যাম্পলিফায়ার, ডিজিটাইজার, মেমোরি, অ্যানালাইজার সার্কিট, ওয়েভ ফর্ম, তারপরে ট্রিগার সার্কিট, ক্লক সার্কিট, টাইম বেস সার্কিট, হরিজন্টাল অ্যাম্পলিফায়ার এবং সিআরটি আমরা আগের চিত্রেই দেখলাম এবং তার ডেসক্রিপশনটা করলাম। এখানে একটা একটু উন্নত ভার্সনের একটা সার্কিট দেওয়া হয়েছে, যেমন এখানে দেখানো হচ্ছে যে বাফার অ্যাম্পলিফায়ার দেওয়া আছে, ইনপুট সিগন্যাল বাফার অ্যাম্পলিফায়ারে দেওয়া আছে, এটা অ্যাম্পলিফাই হবে এবং সেই ডাটাটাকে সে আউটপুটটাকে সে সাস্টেইন করবে বা ধরে রাখবে। স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট, যে অ্যাম্পলিফায়ার থেকে আগত সিগন্যালটাকে সে আউটপুটের নির্দিষ্ট সময়ের জন্য ধরে রাখবে, সেটা এখানে আমরা অ্যানালাইসিস করে সার্কিটে আমরা টাইমটা নির্ধারণ করে দেওয়া হবে। তারপরে দেওয়া হয়েছে হচ্ছে এডিসি, অর্থাৎ ডিজিটাইজারের জায়গায় এখানে এডিসি দেখানো হচ্ছে, সরাসরি অ্যানালগ টু ডিজিটাল একটা কনভার্টার দেওয়া হয়। তারপরে আছে মেমোরি ইউনিট, এখানেও মেমোরি ইউনিট আছে। সে মেমোরি ইউনিটের আউটপুটটা এই অ্যানালাইজার সার্কিট, মেমোরি ইউনিটের আউটপুটটা অ্যানালাইজার সার্কিটে দেওয়া হয়। অ্যানালাইজার সার্কিট থেকে, অর্থাৎ এখানে মেমোরিতেই এখানে প্রসেস হয়, প্রসেস হওয়ার পর তারপরে ডিএসসিতে এটা ওয়েভ রিকনস্ট্রাকশন হয়, অর্থাৎ আমাদের ইনপুটে যে সাইন ওয়েভ ছিল আউটপুটও ও সেই সাইন ওয়েভটা চলে আসে, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল চলে আসে। সেই অ্যানালগ সিগন্যালটা এখানে বলা হচ্ছে ভার্টিক্যাল প্লেটে সরাসরি দেওয়া হয়েছে, কিন্তু এখানে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারের সাহায্যে ওয়াই প্লেটে দেওয়া হয়েছে। ঠিক টাইম বেস সার্কিটটা ঠিক এখানে আমাদের একটা সুইচের সাহায্যে, এই যে বাফার অ্যাম্পলিফায়ার আউটপুটটা একটা সুইচের সাথে কন্ট্রোল সার্কিটে প্রয়োগ করা হয়, আর একটা ক্লক পালস প্রয়োগ করা হয় কন্ট্রোল সার্কিটে। এই কন্ট্রোল সার্কিটের সাহায্যে আমাদের স্যাম্পল অ্যান্ড হোল্ড কার্যকারিতার কার্যকারিতা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল সার্কিটের সাহায্যে, এডিসির কার্যকারিতাও নিয়ন্ত্রণ করে এবং টাইম বেস সার্কিটে টাইম বেস যে কাউন্টার থাকে তাকেও সে
নিয়ন্ত্রণ করে এই কন্ট্রোল সার্কিটটা। আর যে সিগন্যালটা আসবে মেমোরিতে তার অ্যাড্রেসটা ও কাউন্ট করা হবে, অ্যাড্রেসটাও কন্ট্রোল করা হবে এই কন্ট্রোল সার্কিট সাহায্যে। অর্থাৎ সিগন্যালটা কী হারে আসতেছে, কোন অ্যাড্রেসটা আসছে, কখন এই মেমোরিটা কোনটা ইনপুটে গ্রহণ করে কোনটা সেভ করবে, সেটা এই অ্যাড্রেস কাউন্টারটা নিয়ন্ত্রণ করবে। তা টাইম বেস কাউন্টারটা আউটপুটে আবার একটা ডিএসসি, অর্থাৎ এখানে যে সটুথ ওয়েভ তৈরি করা হয় টাইম বেস সার্কিট থেকে, সেই সটুথ ওয়েভটাকে আবার রিকনস্ট্রাকশন করে আমাদের হরিজন্টাল অ্যাম্পলিফায়ার দিয়ে এক্সপ্লেনেট করা। মূলত এই সার্কিটটারই একটা উন্নত ভার্সান হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম অফ ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সেটাই ভাষার সাহায্যে বলা আছে ডিজিটাল অসিলোস্কোপ ইনপুট সিগন্যালকে অ্যাম্পলিফায়ার দ্বারা পরিবর্তন করে ডিজিটাইজার দ্বারা ডিজিটালাইজড করা হয়, মেমোরিতে ইনপুট সিগন্যালকে ডিজিটাল করে সংরক্ষণ করে রাখা হয়। এই অবস্থায় অ্যানালাইজার বর্তনী দ্বারা সিগন্যালকে বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের বার্তা উৎপাদন করা হয়। বিভিন্ন ধরনের অ্যানালাইজার সার্কিটে বিভিন্ন ধরনের বার্তা অর্থাৎ ইনফরমেশন উৎপাদন করা হয়, অর্থাৎ ইনপুট সিগন্যালের পাওয়ার, কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, এইগুলো এটা উৎপাদন করা হয়। দৃশ্যকে সিআরটি পর্দায় দর্শনযোগ্য করার জন্য মেমোরি থেকে প্রাপ্ত ডাটা অনুযায়ী তরঙ্গাকৃতি পুনর্গঠন করে অর্থাৎ অ্যানালগ সিগন্যালে পরিণত করে স্টেজে সিগন্যাল ডিজিটাল প্রকৃতি হতে অ্যানালগ প্রকৃতিতে পুনর্গঠন করা, অর্থাৎ অ্যানালগ পূরণ করে ওয়াই প্লেটে প্রয়োগ করা হবে। ট্রিগার সেল ও ক্লক পালসের সমন্বয়ে টাইম বেস বর্তনীতে টাইম বেস ভোল্টেজ সৃষ্টি হয়, যা হরিজন্টাল অ্যাম্পলিফায়ারকে সক্রিয় করে। ভার্টিক্যাল ও হরিজন্টাল প্লেটগুলো প্রচলিত সিআরটি প্লেটের অনুরূপ ডিফ্লেকশন ক্রিয়া করে। তাহলে আমাদের একটা ডিজিটাল অসিলোস্কোপ কীভাবে কাজ করে এবং তার ব্লক ডায়াগ্রামে আমরা বর্ণনাগুলো পড়লাম। এবার ডিজিটাল অসিলোস্কোপের অপারেশন, এর সুবিধা। ডিজিটাল অসিলোস্কোপ সিগন্যাল সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারে। ডিজিটাল অসিলোস্কোপের ট্রিগার সার্কিট উন্নত মানের। ডিজিটাল অসিলোস্কোপের মেমোরি ইউনিট আছে। ইউএসবি পোর্ট ব্যবহার করে কম্পিউটার এবং প্রিন্টারের সাথে সংযোগ করা যায়, সংযোগ করে প্রয়োজনে প্রিন্ট করা যায়, পরে কম্পিউটারের সাহায্যে এটা দরকার প্রয়োজনে প্রদর্শন করা যায় বা দেখা যায়। ডিজিটাল অসিলোস্কোপ সরাসরি পরিমাপ এবং ডিসপ্লে করতে পারে। ফ্লপি ডিস্কে ডাটা সংরক্ষণ করা যায়। ফ্লপি ডিস্কে ডাটা সংরক্ষণ করা যায়। এলইডি বা এলসিডি ডিসপ্লে ব্যবহার করা যায়, ফলে এটা খুব ভালো কাজ করে। ডিজিটাল অসিলোস্কোপ অসুবিধা। স্টোরেজ সিআরটি টিউবের অনেক সুবিধা থাকলেও এতে নিম্নলিখিত অসুবিধাগুলো পরিলক্ষিত হয়। এক হচ্ছে সিআরটির মেমোরি ইউনিট। সিআরটি এর মেমোরি ওয়েভ আকৃতি সঞ্চয় করতে সময়ের প্রয়োজন। ওই সময়ে ওয়েভ আকৃতি অনেক অংশ হারিয়ে যায়, অর্থাৎ ওয়েভের ডিস্টরশন দেখা যায়, বিকৃতি দেখা যায়। স্টোরেজ সিআরটির এর ট্রেস সচরাচর সিআরটির ট্রেসের ন্যায় তত নিখুঁত নয়। এটা সঞ্চয় হতে যে সময় দরকার ততক্ষণ পর্যন্ত সিআরটি পরিচালনের শক্তি সরবরাহ প্রয়োজন, অর্থাৎ সংরক্ষণ করার জন্য অতিরিক্ত পাওয়ারের প্রয়োজন, সাপ্লাইয়ের প্রয়োজন। 4, স্টোরেজ সিআরটি লিখনের হার অর্থাৎ রাইটিং রেট প্রচলিত সিআরটির চেয়ে কম, ফলে স্টোরেজ সিআরটি এর গতি প্রচলিত সিআরটির চেয়ে কম। স্টোরেজ সিআরটিতে বাড়তি শক্তি প্রয়োজন, তাই এটা প্রচলিত সিআরটির চেয়ে বেশি ব্যয়সাধ্য। এবং ডিজিটাল সিআরটির বিভিন্ন যে কম্পোনেন্ট থাকে, আইসি থাকে, ডিএসসি থাকে, এডিসি থাকে, এইগুলো সহজেই তাড়াতাড়ি তাপমাত্রা দ্বারা এফেক্ট হয়। সুতরাং ডিজিটাল সিআরটি নির্দিষ্ট তাপমাত্রায় ব্যবহার করা উচিত, না হলে এই সিআরটির কম্পোনেন্টগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে বা ডিস্টার্ব হতে পারে। এবার ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ এবং অ্যানালগ স্টোরেজ অসিলোস্কোপের পার্থক্য। ডিজিটাল অসিলোস্কোপ ডাটা সঞ্চয় করতে পারে, অ্যানালাইসিস করতে পারে এবং এটা সব ডিজিটাল প্রক্রিয়া করে থাকে। অ্যানালগের সাহায্যে এটা কাজ করে, অ্যানালগ সিগন্যালের সাহায্যে, কিন্তু এটা সঞ্চয় করতে পারে না। এর ট্রিগার সার্কিট অ্যাডভান্স, উন্নত মানের, অর্থাৎ আলাদা একটা ক্লক পালস প্রয়োগ করা হয়, ফলে টাইম বেস সার্কিটটাকে
খুব দ্রুত এবং তাড়াতাড়ি অফ অন করতে পারে। অ্যানালগ অসিলোস্কোপ ট্রিগার সার্কিট হচ্ছে সাধারণ ট্রিগার সার্কিট। এর মেমোরি ইউনিট আছে, সঞ্চয় করে রাখা যায়, প্রয়োজনে এই সিআরওর যে ডাটা আমরা যে সিগন্যালটা কাজ করবে এটা পরবর্তীতে আমরা প্রদর্শন করতে পারি বা দেখতে পারি। আর এর কোনো সঞ্চয় করার ব্যবস্থা নেই অ্যানালগ সিআরও। আচ্ছা, যে কোনো সময় আমরা এর আউটপুটটা দেখতে পারি, কিন্তু এর আউটপুটটা দেখা যায় না। ডিজিটাল অসিলোস্কোপে দুটো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়, আর অ্যানালগে ইউএসবি পোর্ট ব্যবহার করার দরকার হয় না। আর এটা হচ্ছে কম্পিউটার এবং প্রিন্টার ব্যবহার করে এটা আমরা প্রিন্টারের সাহায্যে হার্ড কপি আমরা বের করতে পারি এবং কম্পিউটারের সাহায্যে সেটা প্রদর্শন বা দেখতে পারি, কিন্তু অ্যানালগ সিআরটির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এবার 12.7 ক্যাথোড অসিলোস্কোপ দ্বারা ভোল্টেজ, কারেন্ট, ফেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ। ছাত্রছাত্রীবৃন্দ, আগেই বলা হয়েছে যে এক্স প্লেট এবং ওয়াই প্লেটের সাপ্লাইকে সমন্বয় করে আমরা যে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ, কারেন্ট এগুলো মাপব, সেইগুলো আমরা পর্দায় একটা এরকম ওয়েভ আমরা প্রদর্শন করাবো, ওয়েভ নিয়ে আসবো। অর্থাৎ এক্স প্লেট এবং ওয়াই প্লেটে সরবরাহ দিয়ে তাদের প্রয়োজনীয় কন্ট্রোলিং নবগুলো সমন্বয় করে আমরা এক্স প্লেটে ধরা যাক এরকম একটা ওয়েভ আসবে। এখন যদি ভোল্টেজ পরিমাপ করতে হয় তাহলে একটা পূর্ণ সাইকেল, একটা পজিটিভ সাইকেল, একটা নেগেটিভ সাইকেল, একটা পূর্ণ সাইকেলের পিক টু পিক কত ঘর গেছে সেটা আমাদের গণনা করতে হবে, ভোল্টেজ পরিমাপ করতে হবে। তাহলে পিক টু পিক কত ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, অর্থাৎ 6টা ডিভিশন গেছে। তাহলে ভোল্টেজ মাপতে হলে পরে আমরা এই পিক টু পিক যে কয়টা ঘর কভার করে সেই কয়টা ঘরকে আমরা যে অসিলোস্কোপের ভোল্ট পার ডিভিশন আছে সেই ভোল্ট পার ডিভিশন দিয়ে গুণ করব। সেই ভোল্ট পার ডিভিশন দিয়ে গুণ করে তার যদি 2√2 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা ভোল্টেজের পরিমাণ জানতে পারব। সেই কথাই এখানে বলা হয়েছে, সিআরওর সাহায্যে ভোল্টেজ ও কারেন্ট পরিমাপ। এক্স প্লেটে কোনো ভোল্টেজ প্রয়োগ না করে ওয়াই প্লেটে ডিসি ভোল্টেজ প্রয়োগ করলে পর্দায় আলোক বিন্দুটি উলম্বভাবে স্থিরভাবে দেখা যাবে। যেহেতু বিক্ষেপণ ডিফ্লেকশন সমানুপাতিক, তাই উক্ত বিন্দুর বিক্ষেপ হিসাব করে একটি ধ্রুবক দ্বারা গুণ করলে ডিসি ভোল্টেজের পরিমাণ জানা যাবে। অর্থাৎ ওই যে ভোল্ট পার ডিভিশন দিয়ে গুণ করলে পরে একটা বিন্দু দেখা যাবে, সেই বিন্দুটা কতটা ঘর সুইপ করছে বা কয়টা ঘর গেছে সেই ঘরগুলো গুণ করে ভোল্ট পার ডিভিশন দিয়ে গুণ করলে পরে আমরা ডিসি ভোল্টেজের পরিমাণ করতে পারবো। কিন্তু যদি এসি ভোল্টেজ পরিমাপ্ত হয় তাহলে এক্স প্লেটে কোনো ভোল্টেজ প্রয়োগ না করে ওয়াই প্লেটে এসি ভোল্টেজ দিলে পর্দায় একটি উলম্ব রেখা দেখা যাবে যদি এসি ভোল্টেজ দেওয়া যায়। উক্ত রেখার দৈর্ঘ্যকে ধ্রুবক দ্বারা গুণ করলে ওয়েভের পিক টু পিক ভোল্টেজ পাওয়া যাবে। আর যদি এক্স প্লেটে আমরা সটুথ ওয়েভ দেই তাহলে এরকম একটা ওয়েভ দেখা যাবে, তাহলে তার পিক টু পিক ঘর সংখ্যাকে আমরা টাইম পার ডিভিশন দ্বারা গুণ করে আমরা পিক টু পিক ভোল্টেজ পাবো। তাই এখানে বলা হচ্ছে এক্স প্লেটে সুইপ ভোল্টেজ প্রয়োগ করে ওয়াই প্লেটে এসি সাইন ওয়েভ প্রয়োগ করে পর্দায় দৃশ্যমান করা যায়। উক্ত ওয়েভের পিক টু পিক ভোল্টেজ পরিমাপ করে 2√2 দ্বারা ভাগ করলে আরএমএস ভোল্টেজ পাওয়া যাবে। সূত্র হচ্ছে আরএমএস ভোল্টেজ সমান সমান ক্ষুদ্রতম ঘরের সংখ্যা, অর্থাৎ পিক টু পিক 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর গেছে তাহলে 6, আর ভোল্ট পার ঘর অর্থাৎ ভোল্ট পার ডিভিশন অর্থাৎ কত সেটা আমরা অসিলোস্কোপের ভোল্ট পার ডিভিশন নব থেকে দেখে নেব কততে সিলেকশন আছে। তাহলে আমরা পিক টু পিক ভোল্টেজ ইকুয়াল টু পিক টু পিক ঘর সংখ্যা ইন্টু ভোল্ট পার ডিভিশন দিয়ে গুণ করলে আমরা পিক টু পিক ভোল্টেজ পাবো। তাহলে পিক টু পিক ভোল্টেজ এবার আরএমএস ভোল্টেজ হবে পিক টু পিক ভোল্টেজ বা 2√2, অর্থাৎ 2√2 দ্বারা গুণ করলে পরে 2 দিয়ে গুণ করলে পরে আমরা পিক ভোল্টেজ পাওয়া যাবে, আর পিক ভোল্টেজকে √2 দিয়ে ভাগ করলে পরে হচ্ছে আমরা আরএমএস ভোল্টেজ পাওয়া যাবে। অর্থাৎ পিক টু পিক ভোল্টেজকে 2√2 দ্বারা ভাগ করে আমরা আরএমএস ভোল্টেজ পেতে পারি। এখন ধরা যাক যে আমরা এই পর্দায় এই ওয়েভটা প্রদর্শন করার জন্য আমরা ভোল্ট পার ডিভিশন 2 এ সেট করেছি আর পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। তাহলে আমরা 6কে যদি 2
পিক টু পিক ঘর সংখ্যাকে যদি ভোল্ট পার ডিভিশনকে গুণ করি তাহলে আমরা টোটাল 12 ভোল্টেজ পেলাম, এটা পিক টু পিক ভোল্টেজ। তাহলে আরএমএস ভোল্টেজ হচ্ছে ভি পিক টু পিক ভাগ 2√2, তাহলে 4.2426 ভোল্ট হচ্ছে আমরা আরএমএস ভোল্টেজ পাবো। অবশ্যই যদি আমরা ভোল্টমিটার সংযোগ করি, লো মানের একটা ভোল্টমিটার সংযোগ করি, সেই আরএমএস ভোল্টেজটা প্রদর্শিত হবে। কারেন্ট পরিমাপ করার জন্য একটি জানা মানের রেজিস্ট্যান্স আর সার্কিটের সাথে সংযুক্ত করতে হবে। সিআরওর সাহায্যে এর ভোল্টেজ ড্রপ ভি পরিমাপ করতে হবে। তাহলে এই ভোল্টেজ ড্রপকে যদি আমরা এই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি তাহলে আমরা আরএমএস কারেন্টটা পেতে পারি। অর্থাৎ আমরা যদি কারেন্ট পরিমাপ করতে চাই তাহলে সার্কিটে আমরা যে ভোল্টেজ, সেই ভোল্টেজ দিয়ে আমরা রেজিস্ট্যান্সের একটা রেজিস্ট্যান্স জানা রেজিস্ট্যান্সের মান লাগাবো। সেই রেজিস্ট্যান্সটার ভিতর যে ভোল্টেজ ড্রপ হবে সেটা আমরা জাস্ট এই পিক টু পিক আমরা যেভাবে ভোল্টেজ পরিমাপ করো অসিলোস্কোপের সাহায্যে সেইভাবে আমরা ভোল্টেজটা পরিমাপ করে নেব, ভিটা যেভাবে পরিমাপ করেছি। অর্থাৎ ঘর সংখ্যাকে ভোল্ট পার ডিভিশন দিয়ে গুণ করে 12 ভোল্ট পাওয়া গেল, এইভাবে আমরা পরিমাপ করে নেব ভোল্টেজ ড্রপটাকে। তাহলে রোধ দিয়ে গুণ করলে পরে আমরা রোধ দিয়ে ভাগ করলে পরে আমরা টোটাল কারেন্টের কার্যকরী মান পাব। এখন যদি ভোল্টেজের ড্রপ যদি পাওয়া যায় এবং ভোল্টেজ ড্রপ যদি আমাদের এই যে 4.2426 ভোল্ট আর হচ্ছে রেজিস্ট্যান্স যদি 1K হয় তাহলে এই ভোল্টেজটা 2.2426 ভোল্টকে যদি 1K দিয়ে ভাগ করি তাহলে আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে। অর্থাৎ আমাদের এই সার্কিটের কারেন্ট হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা রেজিস্ট্যান্স লাগিয়ে রেজিস্ট্যান্সের ভোল্টেজটা মাপবো, জাস্ট অসিলোস্কোপের সাহায্যে পিক টু পিক ভোল্টেজ মাপে যেভাবে ভোল্টেজ পরিমাপ করতে হয় তাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে তারপরে আমরা এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে পরে আমরা মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা পাবো। অর্থাৎ কারেন্ট হচ্ছে 4.2426 মিলি অ্যাম্পিয়ার। এবার ছাত্রছাত্রীগুলো অসিলোস্কোপের দ্বারা ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হলে পরে সেই একটা ওয়েভের আনুভূমিক যে কয়টা ঘর কভার করছে, যে কয়টা ঘর সুইপ করছে, সেই কয়টা ঘরকে গুনে নিতে হবে। এখানে ঘর কয়টা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা ঘর আছে। তাহলে 5টা ঘর এবং এখানে হচ্ছে এই 5টা ঘর, এখানে টাইম পিরিয়ড নির্ণয় করতে হবে। এখন দেখতে হবে যে এর অসিলোস্কোপের যে নবটা আছে টাইম পার ডিভিশন, সেই টাইম পার ডিভিশনকে এই আমরা একটি সাইকেলের ঘর সংখ্যাকে গুণ করব, তাহলে আমরা টাইম পিরিয়ডটা পেয়ে যাব। তাহলে একটি সাইকেলের দৈর্ঘ্য ঘর সংখ্যা ইন্টু টাইম পার ডিভিশন। টাইম পার ডিভিশনটা হচ্ছে টাইম পার ডিভিশন নব থেকে আমরা দেখে নিব। আর এই সাইকেল থেকে আমরা হরিজন্টালি একটা সাইকেল পজিটিভ অর্ধ সাইকেল কয়টা ঘর কভার করছে, কয়টা ঘর একটা সাইকেলে কয়টা ঘর আছে সে কয়টা ঘর গুনে নিয়ে গুণ করব। গুণ করে যদি টাইম পিরিয়ড পেয়ে যাই তাহলে তাকে আমরা জানি ফ্রিকোয়েন্সি এফ ইজিক্যাল টু 1/t, অর্থাৎ টাইম পিরিয়ড দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। তাই সেখানে যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে ভাষার সাহায্যে বলা আছে। যে ওয়েভের ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে একে ওয়াই প্লেটে প্রয়োগ করা হয়। এক্স প্লেটে সুইপ ভোল্টেজ প্রয়োগ করে উক্ত ওয়েভকে পর্দায় দৃশ্যমান করা হয়। এখন একটি সাইকেলের দৈর্ঘ্য ঘর সংখ্যা হিসাব করা হয়। উক্ত ঘর সংখ্যাকে টাইম পার ডিভিশন দ্বারা গুণ করলে টাইম পিরিয়ড পাওয়া যাবে। সে টাইম পিরিয়ডের অপোজিট মানটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাই এখানে দেখানো হয়েছে যে একটা সাইকেল সংখ্যা হচ্ছে ঘর সংখ্যা হচ্ছে 5, টাইম পার ডিভিশন হচ্ছে আমরা নব থেকে দেখে নেব। টাইম পার নব থেকে সেখানে হচ্ছে 4 মিলি সেকেন্ড। তাহলে 5কে 4 মিলি সেকেন্ডে গুণ করলে ঘর সংখ্যাকে 5 আর টাইম পার ডিভিশন হচ্ছে 4, তাহলে গুণ করলে 20 মিলি সেকেন্ড। এই 20 মিলি সেকেন্ড হবে হচ্ছে টাইম পিরিয়ড, অর্থাৎ 20 × 10⁻³ সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি এফ ইজিক্যাল টু 1/t। 1/t হচ্ছে 1/20 × 10⁻³ ইজিক্যাল টু 50 হার্টজ, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এখন যে কোনো ওয়েভ যদি আমরা পর্দায় এরকম প্রদর্শন করায় তার প্রথম টাইম পিরিয়ড নির্ণয় করবো এই সূত্রের সাহায্যে, তারপরে তার অপোজিট মানকে আমরা ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। এবার ক্যাথোড রে অসিলোস্কোপের ভোল্টেজ, কারেন্ট এবং ফেজ কোণ পরিমাপ। এখন হচ্ছে ফেজ কোণ পরিমাপ।
ফেজ কোণ পরিমাপ করতে হলে পরে যে দুটো ওয়েভের ফেজ কোণ পরিমাপ করতে হবে সেই দুটো ওয়েভ আমাদের পর্যায়ে আনতে হবে। একটা হচ্ছে ডটেড লাইন দিয়ে একটা ওয়েভ দেখানো হয়েছে, আর একটা হচ্ছে সলিড লাইন দিয়ে একটা ওয়েভ দেখানো হচ্ছে। তাহলে এই সলিড লাইন 0 থেকে শুরু, আর ডটেড লাইনের যে ওয়েভটা সেটা এতে কিছুটা ল্যাগিং আছে, টি টাইম ল্যাগিং আছে। তাহলে আমরা জাস্ট আগের মতোই টাইম পার ডিভিশন, এই সাইকেলটা টাইম পার ডিভিশনটা নিয়ে নেব অসিলোস্কোপ থেকে ঘর সংখ্যা নির্ণয় করে, এবং টাইম পার ডিভিশন দিয়ে গুণ করে আমরা টাইম পিরিয়ড নির্ণয় করে নেব। প্রথম সাইকেলটা সেটা হচ্ছে T1 দেখানো হয়েছে। দ্বিতীয় সাইকেলটাও একটা ওয়েভ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এরও টাইম পিরিয়ড নির্ণয় করে নেব জাস্ট যেভাবে আমরা ফ্রিকোয়েন্সি নির্ণয় করি। টাইম পিরিয়ড হচ্ছে একটা সাইকেলের হরিজন্টাল ঘর সংখ্যা ইন্টু টাইম পার ডিভিশন, দুটো বের করে নেব। তারপরে আমাদের সূত্র আছে ফেজ কোণ ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 বা T ইন্টু 360 ডিগ্রি। আমরা যদি ধরি যে T1 হচ্ছে এখানে আসছিল হচ্ছে 50 মিলি সেকেন্ড, আর আমরা এখানে ধরে নিচ্ছি যে 100 মিলি সেকেন্ড এর টাইম পিরিয়ডটা। দ্বিতীয়টা টাইম পিরিয়ড হচ্ছে 75 মিলি সেকেন্ড। তাহলে T1 মাইনাস T2 হচ্ছে 25 মিলি সেকেন্ড। তাহলে আমাদের ফেজ কোণ হবে T1 মাইনাস T2 বাই T, তাহলে ইন্টু 360। আমরা রেফারেন্স হিসাবে আমরা প্রথম সাইকেলটা নিয়েছি, সুতরাং তাহলে 100 ভাগ করে আমরা গুণ করলে তাহলে 90 ডিগ্রি হচ্ছে ফেজ ডিফারেন্স পাওয়া যাবে। এইভাবে আমরা ফেজ ডিফারেন্স নির্ণয় করতে পারবো। এবার ক্যাথোড অসিলোস্কোপের সাহায্যে লিসাসস প্যাটার্নের সাহায্যে ফেজ কোণ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ। লিসাসস প্যাটার্ন সিআরওর এক্স প্লেটে এবং ওয়াই প্লেটে যখন যুগপথভাবে সাইন ওয়েভ প্রয়োগ করা হয় তখন সিআরও পর্দায় বিভিন্ন ধরনের চিত্র বা প্যাটার্ন প্রদর্শিত হয়, এদেরকে লিসাসস প্যাটার্ন বলে। অর্থাৎ এক্স প্লেটে আমরা সাইন ওয়েভ দেবো এবং ওয়াই প্লেটেও সাইন ওয়েভ প্রয়োগ করবো। দুটো সাইন ওয়েভে বা দুটো ওয়েভে পারস্পরিক ক্রিয়ায়, অ্যাকশানে, ফাংশনে সিআরও পর্দায় বিভিন্ন ধরনের ওয়েভ দেখা যাবে, কখনো সরলরেখা, কখনো বৃত্ত, কখনো উপবৃত্ত, কখনো অর্ধবৃত্ত দেখা যাবে। এই ফিগারগুলোকে বলা হচ্ছে লিসাসস প্যাটার্ন। লিসাসস প্যাটার্নের সাহায্যে ফেজ কোণ পরিমাপ। এক্স প্লেটে এবং ওয়াই প্লেটে যখন একই ফ্রিকোয়েন্সি এবং ইন ফেজের দুইটি সাইন ওয়েভ প্রয়োগ করা যায় তখন পর্দায় একটি সরলরেখা দেখা যায়। আবার যদি ওয়েভ দুটো 90 ডিগ্রিতে বা 270 ডিগ্রিতে থাকে তাহলে পর্দায় বৃত্ত দেখা যাবে। সেটা আমরা একটু দেখি যে আমরা যদি দুটো সাইন ওয়েভ একই ফ্রিকোয়েন্সি এবং ইন ফেজে থাকে, 90 ডিগ্রিতে থাকে, তাহলে এই বৃত্ত দেখা যাবে। আর যদি এই 90 ডিগ্রির চাইতে কম বেশি হয় তখন এরকম বিভিন্ন ধরনের ওয়েভ মানে উপবৃত্ত দেখা যাবে, কখনো অর্ধবৃত্ত দেখা যাবে, কখনো পরাবৃত্ত দেখা যাবে, এটসেট্রা। এখন দেখানো হচ্ছে যে ওয়াই প্লেটে আমাদের একটা ওয়েভ প্রয়োগ করছি এবং এক্স প্লেটে ওয়েভ প্রয়োগ করছি। এক্স প্লেটেরও ভোল্টেজ যা, ওয়াই প্লেটেরও ভোল্টেজ যা। এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি যা, ওয়াই প্লেটেরও ফ্রিকোয়েন্সি তাই। এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি যা, ওয়াই প্লেটেরও ফ্রিকোয়েন্সি তাই। তাহলে পর্দায় একটা সরলরেখা দেখা যাবে পারস্পরিক ক্রিয়া। এরও ব্যাখ্যা আছে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আছে, তাই তোমাদের জন্য এত প্রয়োজন নেই। ঠিক আমরা যদি এক্স প্লেটে আমরা একটা ওয়েভ প্রয়োগ করলাম যা 0 ডিগ্রি থেকে শুরু, আর ওয়াই প্লেটে একটা ওয়েভ প্রয়োগ করলাম যা 90 ডিগ্রি থেকে শুরু, তাহলে যদি ওয়াই প্লেটের ভোল্টেজটা এক্স প্লেটের ভোল্টেজের সাথে 90 ডিগ্রি ডিফারেন্সে থাকে তাহলে পর্দায় একটা বৃত্ত দেখা যাবে। তাহলে এই সরলরেখাটা এখানে, এই বৃত্তটা এই হচ্ছে, এটাগুলোকে বলা হচ্ছে লিসাসস প্যাটার্ন। তাই দেখা হচ্ছে যে 0 ডিগ্রিতে ফ্রিকোয়েন্সি যদি 1 হয় তাহলে 0 ডিগ্রিতে একটা সরলরেখা দেখা যাবে, 45 ডিগ্রিতে একটা উপবৃত্ত দেখা যাবে, 90 ডিগ্রিতে একটা বৃত্ত পাওয়া যাবে, এবং যদি 180 ডিগ্রি হয় তাহলে অপোজিট ফেজে, ফেজ শিফটে 0 ডিগ্রিতে যা আছে অপোজিট ফেজে একটা সরলরেখা দেখা যাবে, আর 90 ডিগ্রি 270 ডিগ্রি একটা বৃত্ত দেখা যাবে, আবার 360 ডিগ্রিতে একইভাবে বৃত্ত একটা সরলরেখা দেখা যাবে। এখন 0 ডিগ্রি, 22 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এক্স প্লেটের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ডাবল, এক্স প্লেটের ফ্রিকোয়েন্সিটা ডাবল, তখন আমাদের একটা ওয়েভ, দুটো ওয়েভ অপোজিটলি দেখা যাবে। 0 ডিগ্রিতে আছে কিন্তু দুটো ওয়েভ অপোজিটলি দেখা যাবে, এবং 22 ডিগ্রি হলে পরে দুটো ওয়েভ অপোজিটলি কিন্তু তার বিকৃতি দেখা যাবে, 45 ডিগ্রি হলে অর্ধবৃত্ত দেখা যাবে। এরকম বিভিন্ন ধরনের ওয়েভ দেখা যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে 40 করতে পারবে। আচ্ছা,
তারপরে 0 ডিগ্রিতে যদি 3 গুণ হয় তাহলে এরকম ধরনের ওয়েভ দেখা যাবে। তাহলে 15 ডিগ্রি হলে এবার 3 গুণ ফ্রিকোয়েন্সির পাড়া ওয়েভ দেখা যাবে। মোট কথা আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সি যদি সরবরাহ দেয় তাহলে আমাদের বিভিন্ন ধরনের এরকম ওয়েভ দেখা যাবে। এইগুলোকেই বলা হচ্ছে লিসাসস প্যাটার্ন। তাহলে আমরা অ্যাঙ্গেল দেখে, আমরা চিত্র দেখে আমরা বলে দিতে পারি। যদি দেখি যে একটা সরলরেখা আসছে 180 ডিগ্রি মানে অপোজিট ফেজে, তাহলে বোঝা যাবে যে 180 ডিগ্রি ফেজ শিফট আছে। যদি 0 ডিগ্রিতে দুটো ওয়েভ অপোজিটলি দেখা যায় তাহলে বোঝা যাবে যে ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি ডাবল এবং এরা 0 ডিগ্রি আছে। যদি একটা অর্ধবৃত্ত আসে তাহলে ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি ডাবল কিন্তু ফেজ শিফট 45 ডিগ্রি। আবার 90 ডিগ্রিতেও ডাবল ফ্রিকোয়েন্সি কিন্তু অপোজিট ফেজে দুটো ওয়েভ অপোজিট ফেজে দেখা যাবে। এইভাবে আমাদের লিসাসস প্যাটার্নের সাহায্যে আমরা ফ্রিকোয়েন্সি এবং ফেজ অ্যাঙ্গেল পরিমাপ করতে পারি, ফেজ কোণ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারি। তাই পর্দায় একটি সরলরেখা পাওয়া যায়, ভোল্টেজ দ্বয় সমান, ফ্রিকোয়েন্সি দ্বয় সমান এবং পরস্পর ইন ফেজে থাকে। আবার 180 ডিগ্রিতেও একটা সরলরেখা পাওয়া যাবে কিন্তু অপোজিট ফেজে। 90 ডিগ্রিতেও বৃত্ত পাওয়া যাবে, 270 ডিগ্রিতেও বৃত্ত পাওয়া যাবে। পর্দায় একটু উপবৃত্ত পাওয়া যায়, ভোল্টেজ দ্বয় সমান না হলে তাহলে উপবৃত্ত দেখা যাবে। ভোল্টেজ দ্বয় সমান না, 90 ডিগ্রি 270 ডিগ্রি আছে কিন্তু ভোল্টেজ দ্বয় সমান নয়, তখন উপবৃত্ত দেখা যাবে। আবার একই ফ্রিকোয়েন্সি অসমান দুটো ভোল্টেজ সিআরওয়ে প্রয়োগ করা হয়, তখন পর্দায় একটি উপবৃত্ত পরাবৃত্ত দেখা যায়। ওয়াই প্লেটের ভোল্টেজ বেশি হলে ওয়াই প্লেটের ভোল্টেজ বেশি হলে উলম্ব অক্ষের সাথে উপবৃত্তটি গঠিত হয়। এক্স প্লেটের ভোল্টেজ বেশি হলে আনুভূমিক অক্ষের সাথে উপবৃত্তটি দেখা যায়। এরকম একই চিত্র আমরা আবার দেখানো হয়েছে যে যদি এক্স এবং ওয়াই প্লেটে প্রযুক্ত ভোল্টেজের ফ্রিকোয়েন্সি একই হয় এবং ফেজ ডিফারেন্স 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তখন পর্দায় একটি উপবৃত্ত দেখা যাবে। নিম্নরূপে একই ফ্রিকোয়েন্সি কিন্তু বিভিন্ন ফেজ শিফটের লিসাসস প্যাটার্ন দেখানো হয়। একই ফ্রিকোয়েন্সি মানে এটা 1:1 ফ্রিকোয়েন্সি। এখানে ফ্রিকোয়েন্সি ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি স্থির। এই চিত্র আমরা আগেই দেখেছি, তা তোমরা এগুলো ভালো করে পড়বে এবং এবার লিসাসস প্যাটার্নের সাহায্যে ফ্রিকোয়েন্সি পরিমাপ সেটাই দেখানো হয়েছে যে এক্স প্লেট ওয়াই প্লেট হচ্ছে ডাবল ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, এক্স প্লেট হচ্ছে ওর ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সির অর্ধেক। তখন পর্দায় একটা দুটো ওয়েভ অপোজিটলি দেখা যাবে। একটা ওয়েভ এটা পজিটিভ অর্ধ সাইকেল, নেগেটিভ অর্ধ সাইকেল, আর দ্বিতীয় ওয়েভ হচ্ছে এটা প্রথম নেগেটিভ অর্ধ সাইকেল, অর্থাৎ অপোজিটলি দুটো ওয়েভ দেখা যাবে, যেটা অনেকটা আনুভূমিক আটের মতো দেখতে পাওয়া যায়, বা এখানে বলা হয় যে দুটো লুপ সৃষ্টি করে, আনুভূমিক দুটো লুপের সৃষ্টি করে। এখন এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি যদি 3 গুণ হয়, ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি 3 গুণ হয় তাহলে ওরকম 3টে লুপের সৃষ্টি করবে। যদি 4 গুণ হয় তাহলে 4টে লুপের সৃষ্টি করবে। অর্থাৎ যদি এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি 50 এবং ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি 200 হয় তাহলে আমাদের 4টে লুপ সৃষ্টি করবে। যদি 250 হয়, 5 গুণ হয়, 1 2 3 4 5, 5টা লুপ সৃষ্টি করবে। তাহলে এভাবে আমরা ওয়াই প্লেটে বিভিন্ন গুণ, এক্স প্লেটের গুণক কোনো ফ্রিকোয়েন্সি প্রয়োগ করে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ ফ্রিকোয়েন্সি প্রয়োগ করলে পরেই আমরা যদি এরকম ওয়েভ দেখতে পারি তখন আমরা বুঝতে পারবো যে এটা 250 ফ্রিকোয়েন্সি আছে। এইভাবে আমরা লিসাসস প্যাটার্নের সাহায্যে ফ্রিকোয়েন্সি পরিমাপ করি। এখন যদি এক্স প্লেটের ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি এক্স প্লেটের ফ্রিকোয়েন্সির অর্ধেক হয়, অর্থাৎ এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি ডাবল হয়, তখন লুপ দুটো ভার্টিক্যালি দেখা যাবে। ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি যদি 3/1 হয়, 3/1 হয় তাহলে 3টা লুপ ভার্টিক্যালি দেখা যাবে। ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি যদি 4/1 হয়, অর্থাৎ এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি যদি 4 গুণ হয় তাহলে 4টে লুপ ভার্টিক্যালি দেখা যাবে। এইভাবে আমরা লিসাসস প্যাটার্নের সাহায্যে আমরা ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারি। তাই দেখানো হচ্ছে যে 2:1, অর্থাৎ এখানে এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি ডাবল, 3 গুণ 4 গুণ 5 গুণ সেই ওয়েভগুলো এখানে দেখানো হচ্ছে। আর এখানে দেখানো হচ্ছে যে এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি বেশি, এই জন্যই ডাবল, এই জন্য এখানে 2টা লুপ ভার্টিক্যালি, 3টা লুপ ভার্টিক্যালি, এইভাবে দেখানো হচ্ছে।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার সিআরওর ব্যবহার। টেলিভিশনে এবং রেডিও রিসিভারে ট্রাবল শুটিংয়ের জন্য সিআরও ব্যবহার হয়। রাডারের দিক নির্ণয়ের জন্য সিআরও ব্যবহৃত হয়। বৈদ্যুতিক মেশিনের ওয়াইন্ডিংয়ের ত্রুটি নির্ণয়ের জন্য সিআরও ব্যবহৃত হয়। ফ্রিকোয়েন্সি পরিমাপের ক্ষেত্রে সিআরও ব্যবহৃত হয়। হিস্টেরিসিস লস অর্থাৎ ট্রান্সফর্মার, জেনারেটর, মোটর ইত্যাদি হিস্টেরিসিস লস নির্ণয়ের জন্য সিআরও ব্যবহার হয়। পাওয়ার ফ্যাক্টর ও ইম্পিডেন্স পরিমাপের জন্য সিআরও ব্যবহার করা যায়। ইলেকট্রিক মোটরের স্ট্যাটিক টর্ক নির্ণয়ের জন্য সিআরও ব্যবহার করা হয়। লিসাজাস প্যাটার্ন অধ্যয়নের জন্য সিআরও ব্যবহার করা হয়। থার্মিওনিক বাল্ব, থার্মোনিক টিউব যেটাকে বলি আমরা, বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য সিআরও ব্যবহৃত হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাফির গঠন প্রকৃতিতেও আমরা সিআরও ব্যবহার করি। ডাইরেক্ট এবং অল্টারনেটিং ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপের জন্য সিআরও ব্যবহার করা হয়। একাধিক রাশি ফেজ, ফ্রিকোয়েন্সি, ফেজ ডিফারেন্স ইত্যাদি পরিমাপ করার জন্য সিআরও ব্যবহার করা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মূল্যায়নে কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, তোমরা খুব ভালো করে পড়বে এবং এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট অধ্যায়, একটা সিআরও অধ্যায়টি। লিসাজাস প্যাটার্ন কাকে বলে? উত্তর, সিআরও এর এক্স প্লেট এবং ওয়াই প্লেটে যখন যুগপৎভাবে সাইন ওয়েভ প্রয়োগ করা হয় তখন সিআরও পর্দায় বিভিন্ন ধরনের চিত্র বা প্যাটার্ন প্রদর্শিত হয়। এদেরকে লিসাজাস প্যাটার্ন বলে, যেটা আমরা আগে দেখেছি এবং বিভিন্ন ধরনের লিসাজাস প্যাটার্ন আমরা দেখেছি। সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, অর্ধবৃত্ত, হরিজন্টালি দুটো লুপ, তিনটা লুপ, চারটা লুপ, এগুলো আমরা দেখেছি। ক্যাথোড অসিলোস্কোপ পর্দায় কখন একটি বৃত্ত দেখা যাবে? যখন একই ফ্রিকোয়েন্সি হবে, ভোল্টেজ সমান হবে এবং ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি বা 270 ডিগ্রি ফেজ পার্থক্য থাকবে। সিআরও এক্সপ্লেটের দ্বিগুণ ফ্রিকোয়েন্সি ওয়াই প্লেটে প্রয়োগের পর্দায় কী ধরনের লিসাজাস প্যাটার্ন দেখা যাবে? ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি যদি এক্সপ্লেটের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয় তাহলে সিআরও পর্দায় আমরা একটা দুটো হরিজন্টাল লুপ দেখা যাবে বা দুটো ওয়েভ পরস্পর বিপরীতে দেখা যাবে। সিআরও এর সাহায্যে ফ্রিকোয়েন্সি নির্ণয়ের সূত্র লেখো। উত্তর, টি একটি সাইকেলের দৈর্ঘ্য ঘর সংখ্যা গুণ হচ্ছে টাইম পার ডিভিশন। তাহলে এখানে টাইম পিরিয়ডটা পেয়ে গেলাম। আর সিআরও এর সাহায্যে আরএমএস ভোল্টেজ এর কার্যকরী নির্ণয় মান। তাহলে আরএমএস ভোল্টেজ হল ক্ষুদ্রতম ঘর সংখ্যা একটা সাইকেলের, অর্থাৎ যে কটা ঘর কভার করবে তা ভোল্ট পার ডিভিশন ভাগ হচ্ছে 2√2 দ্বারা ভাগ করলে আমরা আরএমএস ভোল্টেজ পাবো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাড়ির কাজ খুব ভালো করে পড়বে। ডিজিটাল অসিলোস্কোপের কার্যপ্রণালী বর্ণনা করো। ক্যাথোড অসিলোস্কোপের দ্বারা ভোল্টেজ, কারেন্ট, ফেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ প্রক্রিয়া বর্ণনা করো। সিআরও এর লিসাজাস প্যাটার্নের সাহায্যে ফেজ কোণ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ প্রক্রিয়া বর্ণনা করো। ডিজিটাল অসিলোস্কোপের প্রতিটি ব্লকের কাজ উল্লেখ করো। ডিজিটাল অসিলোস্কোপের সুবিধা এবং অসুবিধা লেখো। সিআরও এর ব্যবহার লেখো। আশা করি ছাত্রছাত্রীরা এবার আজকের প্রতিটা টপিকস আলোচনা করা হয়েছে, তোমরা খুব ভালো করে পড়বে। যতটুকু বুঝতে পেরেছো বই পড়ে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে বা এইটা আবার ফেসবুকের মাধ্যমে বারবার দেখে এটা তোমরা হৃদয়ঙ্গম করে ফেলবে। আগামী দিনের ক্লাস আর ক্যাথোড অসিলোস্কোপ অপারেশনের মূলনীতি এটা শেষ হয়ে গেল। আগামী দিন রিভিউ ক্লাস হবে। আগামী দিন আশা করি রিভিউ ক্লাস হবে। কর্তৃপক্ষ যদি আবার ক্লাস নিতে বলে, শুনেছি সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস নিতে হবে, তাহলে আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের রিভিউ অংশগুলো আমরা আগামী ক্লাসগুলোতে দেখব। ধন্যবাদ ছাত্রছাত্রীবৃন্দ, আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই নতুন প্রজন্ম, তোমরা করোনা সংক্রমণটাকে রোধ করার জন্য তোমরা সবাই মাস্ক পরে বেরোবে, স্বাস্থ্যবিধি পালন করবে এবং তোমরা নিশ্চয়ই যে এই সমস্ত নতুন প্রজন্মরা এই মাস্ক পরে বেরোয় না বা স্বাস্থ্যবিধি পালন করে না, এরাই কিন্তু করোনা সংক্রমণে বিশেষ ভূমিকা রাখছে। আবার এই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের বিদেহী আত্মা জনাব মোহাম্মদ দিদারুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করে সবাই তার জন্য দোয়া চেয়ে তার আত্মার জন্য বেহেশত নসিব হয়, এটা কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি।